আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ছাত্রদল নেতার হাত পায়ের রক কাটলেন বিএনপির নেতারা। বরিশালের বাকেরগঞ্জে মোহাম্মদ আসাদুল্লাহ নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হাত পায়ের রক কেটে দেওয়ার অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে। গতরাত ৯টার দিকে উপজেলার নিয়ামতি বাজারে ভিআইপি মিষ্টির দোকানের সামনে এই ঘটনা ঘটে। এরপর জানাবো, জুলাই গণহত্যার ঘটনায় ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরা এলাকায় গণহত্যার ঘটনায় ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার ৯ মার্চ দুপুরে ১:১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে পুলিশের মনোবল বাড়াতে যে পরামর্শ দিলেন সাংবাদিক জুলকারনাইন। দেশের বর্তমান পরিস্থিতিতে পুলিশের সদস্যদের মনোবল বাড়াতে নতুন একটি ধারণা দিয়েছেন কাতার ভিত্তিক প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো, ধর্ষকদের শাস্তির দাবিতে উত্তাল ঢাবি। নারী ও শিশু নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে এবার ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইউনিট সহ অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা। এদিকে সামিট গ্রুপের ১৯১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ। গোপালগঞ্জ ১ আসনের সাবেক সংসদ সদস্য ফারুক খানের ভাই সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান তার পরিবারসহ সংশ্লিষ্টদের নামে থাকা বিভিন্ন ব্যাংকের ১৯১টি অ্যাকাউন্ট থেকে ৪১,৭৪,৭৬০ টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। এবং সর্বশেষ জানাবো, সৌদিতে ২০,০০০-এর বেশি প্রবাসী গ্রেপ্তার। সৌদি আরবে ২০,০০০-এর বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মূলত বসবাস, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আরব নিউজ জানিয়েছে, গত ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ই মার্চ দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনী এ সময় ২০,৭৪৯ জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে ১৩,৮৭১ জন আবাসিক ব্যবস্থা লঙ্ঘন করেছে, ৩,৫১৭ জন সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন করেছে এবং ৩,৩৬১ জনকে শ্রমবিধান লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৪৩% ইয়েমেনি নাগরিক, ৫৪% ইথিওপিয়ান এবং ৩% অন্যান্য দেশের নাগরিক। পাশাপাশি বেআইনিভাবে রাজ্যের বাইরে সীমান্ত অতিক্রম করার চেষ্টার দায়ে ৯০ জনকে গ্রেপ্তার করা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ছাত্রদল নেতার হাত পায়ের রক কাটলেন বিএনপি নেতারা। বরিশালের বাকেরগঞ্জে মোহাম্মদ আসাদুল্লাহ নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে তার হাত পায়ের রক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। শনিবার ৮ই মার্চ রাত ৯টার দিকে উপজেলার নিয়ামতি বাজারে ভিআইপি মিষ্টির দোকানের সামনে এই ঘটনা ঘটে। আহত মোহাম্মদ আসাদুল্লাহ নিয়ামতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। অভিযোগ উঠা বিএনপি নেতারা হলেন নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাম মৃধা, যুগ্ম আহ্বায়ক শাহিন ফরাজি। জানা গেছে, পূর্ব বিরোধকে কেন্দ্র করে শনিবার রাতে স্থানীয় নিয়ামতি বাজার এলাকায় প্রতিপক্ষ বিএনপি নেতা সালাম মৃধা ও শাহিন ফরাজির নেতৃত্বে একদল যুবক প্রকাশ্যে কুপিয়ে আসাদুল্লাহকে ফেলে রেখে যায়। খবর পেয়ে বাকেরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, নিয়ামতি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহিন ফরাজির সঙ্গে ছাত্রদল নেতা আসাদুল্লাহ দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। প্রতিপক্ষের মামলায় ছাত্রদল নেতা আসাদুল্লাহ
আসাদুল্লাহ ইতিপূর্বে কারাভোগ করেছেন। গত বছরের ৫ই অগস্ট সরকার পরিবর্তন হলে স্থানীয়ভাবে আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে বিরোধ আরও প্রকট আকার ধারণ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে আসাদুল্লাহ বাজারে অবস্থান করছিলেন। এমন সময় নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাম মৃধা এবং যুগ্ম আহ্বায়ক শাহীন ফরাজীর নেতৃত্বে একদল যুবক এসে কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায় তাকে। আত্মরক্ষা করতে গেলে তাকে রাস্তার উপর ফেলে কোপাতে থাকে। এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা চলে যায়। এই পুরো ঘটনাটি বাজারে উপস্থিত অসংখ্য মানুষ প্রত্যক্ষ করলেও ভয়ে তাকে উদ্ধার করতে কেউ আসেনি। আহত ছাত্রদল নেতার স্বজনরা জানান, সন্ত্রাসীদের এলোপাতাড়ি কোপে আসাদুল্লাহর হাত এবং পায়ের রগ কেটে গেছে। নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাম মৃধা ও যুগ্ম আহ্বায়ক শাহীন ফরাজীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। হামলার ঘটনার পর থেকে তারা আত্মগোপনে রয়েছেন। জুলাই গণহত্যা ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরা এলাকায় গণহত্যার ঘটনায় ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত। রোববার ৯ মার্চ দুপুর ১:১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রামপুরায় গণহত্যার ঘটনায় ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে এদের নাম পরিচয় এখনোই প্রকাশ করছি না। এতে করে তারা সতর্ক হয়ে যেতে পারে কিংবা পালিয়ে যেতে পারে। তখন তাদের গ্রেপ্তার করা হবে, তখনই সবাই দেখতে পাবেন বলে উল্লেখ করেন তিনি। তাজুল ইসলাম আরও বলেছেন, রাজধানীর উত্তরা এলাকায় গণহত্যার বিষয়ে তদন্ত করতে পুলিশের সাবেক ২ কর্মকর্তাকে আলাদাভাবে ২ দিন সেফ হোমে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। সেই অনুযায়ী পুলিশের সাবেক এসি ডিবি জাবেদ ইকবালকে আগামী ১৮ মার্চ, ওসি মুজিবুর রহমানকে ১৬ মার্চ জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা। তিনি বলেন, উত্তরায় গণহত্যার বিস্তারিত জানতে ২ জনের ব্যাপারে আমরা জিজ্ঞাসাবাদের আবেদন করেছি। ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করেছে। বিশেষ করে এই ২ কর্মকর্তার নেতৃত্বে উত্তরায় প্রায় ২ শতাধিক ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে। এখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি চাওয়া হয়েছে, যার অনুমতি আদালত দিয়েছে। পুলিশের মনোবল বাড়াতে যে পরামর্শ দিলেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের। দেশের বর্তমান পরিস্থিতিতে পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে নতুন একটি ধারণা দিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেখ পোস্টে জুলকারনাইন সায়ের বিষয়টি ব্যাখ্যা করেন। তিনি বলেন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির শোচনীয় অবস্থার মূল কারণ ডিমোরালাইজড পুলিশ বাহিনী। গত ১৬ বছর এই বাহিনীকে যথেষ্টভাবে নিজেদের লাঠিয়াল হিসেবে ব্যবহার করেছে আওয়ামী লীগ। তাই পুলিশ বাহিনীর এখন কাজের ইচ্ছা প্রায় শূন্যের কোঠায়। সে সঙ্গে ব্যাপক রাজনীতির কারণে অনেকের মাঝেই অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তার আগ্রহ তেমন নেই। এই উদ্ভূত অবস্থায় বাহিনীর সদস্যদের মোরাল আপ করার জন্য সরকারের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ চোখে পড়ছে না, সম্ভবও নয়। এই কথাটি আমার ব্যক্তিগত অভিধানে নেই। সে কারণে আমি এমন ধারণা পোষণ করি না যে বাংলাদেশ পুলিশ সদস্যদের মনোবল চাঙ্গা করার কোনো উপায় নেই। পুলিশ দুর্নীতিগ্রস্ত, এটা একটা প্রতিষ্ঠিত ন্যারেটিভ, কিন্তু আসলে কি সকল পুলিশ সদস্য দুর্নীতিবাজ? বাহিনীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য কনস্টেবলরা আসলে কতটা দুর্নীতি করতে পারেন? না, আমি তাদের কোনো ক্লিন চিট দিচ্ছি না, কিন্তু সাধারণ পুলিশ সদস্যরা কিভাবে জীবনযাপন করেন সেটা খতিয়ে দেখার সময় এসেছে। আমাদের পুলিশ সদস্যরা সরকারের কাছ থেকে বেতন ভাতা বাদে তেমন কোনো ইনসেনটিভ পান না। বর্তমান পরিস্থিতি বিবেচনায় যদি দেশের সকল জেলায় পুলিশের মাঝে একটা প্রতিযোগিতামূলক রিওয়ার্ড পুরস্কারের আয়োজন করা হয় তাহলে কেমন হয়? সরকার যদি ঘোষণা দেয় দেশের সকল জেলার মধ্য হতে যে জেলায় ক্রাইম সবচেয়ে কম সেই জেলা সকল পুলিশ সদস্যকে বাসস্থান, সন্তানদের জন্য ভরণ পোষণের খরচ এবং বেসিকের ডাবল ১ মাসের জন্য প্রদান করা হবে, তাহলে কেমন হয়? পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে রাখার জন্য সেরা ১০টি পুলিশ ফাঁড়িকে ২০ থেকে ২৫ লক্ষ টাকা প্রদান করার ঘোষণা দেওয়া হয়, তাহলে ব্যাপারটা একেবারে খারাপ হয় না। সংশ্লিষ্টরা ভেবে দেখতে পারেন, পুলিশ সদস্যদের মোটিভেট করার বেশ গুরুত্বপূর্ণ এটি।
ধর্ষকদের শাস্তির দাবিতে উত্তাল ঢাবি। নারী ও শিশু নিপীড়ন, ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে এবার ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলেছেন, সারা দেশে যেভাবে হত্যা ধর্ষণ শুরু হয়েছে এভাবে আমরা চলতে দিতে পারি না। বর্তমান আইনশৃঙ্খলা বাহিনী আপনাদের দায়িত্ব খুবই অবহেলায় দেখতে পাচ্ছি। বিগত সরকারের সময়ে আপনারা সাধারণ মানুষকে যেখানে পেয়েছেন সেখানে হেনস্থা করতেন, আর এখন আপনাদের সেই মনোবল গেল কোথায়? আপনারা কি রাষ্ট্রের কাছ থেকে কোনো আর্থিক সহায়তা পান না, বা আপনারা চাকরি করেন, আপনাদের কি বেতন দেওয়া হয় না? তাহলে দেশে এত অপরাধ বাড়ল কেন? এই প্রশ্ন রেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে শিক্ষার্থীরা বলেছেন, আমরা আমাদের ক্লাস পরীক্ষা বর্জন করেছি। যতদিন পর্যন্ত দেশের পরিস্থিতি ঠিক না করতে পারবেন আমরা কোনোভাবেই আর আপনাদের অজুহাত শুনব না। আমরা চাই সবসময় আপনারা সাধারণ মানুষের পাশে দাঁড়ান। কিভাবে দেশের মানুষকে হেনস্থা করা হচ্ছে বিষয়টি আপনারা দ্রুত আইনে বিচার করে ধর্ষকদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। এ সময় রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক সহ বিভিন্ন স্তরের মানুষজন এই সমাবেশে অংশগ্রহণ করেন। তারা সেখান থেকে মিছিল দিতে শুরু করেন ধর্ষকদের বিরুদ্ধে, এবং তারা জানিয়েছেন যতক্ষণ না পর্যন্ত সারা দেশ থেকে এই ধর্ষকদের কঠিন থেকে কঠিনতর বিচার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা তাদের ক্লাস পরীক্ষা ফিরবেন না। তারা সব সময় দেশকে একটি স্থিতিশীল অবস্থায় দেখতে চায়। পালিয়ে যাওয়া স্বৈরাচার সরকার বাংলাদেশকে যেভাবে অস্থিতিশীল করেছে, সেভাবে এখন নতুন করে ধর্ষকরাও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এদেরকে প্রতিহত করার ঘোষণা দেন তারা।